সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো, যার নাম মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। কি ব্যাপার, কোনো আওয়াজ নাই? কি সমস্যা কোথায়? হ্যাঁ, শুরু হচ্ছে ভাই, কি সমস্যা কোথায়? আরে ভাই সমস্যা মানে ঢাকা শহরে যে ট্রাফিক জ্যাম, আমার এই সেটে আসতে দেরি হয়, রাত্রেবেলা বাসায় পৌঁছাতে মাঝরাত, কেমনে কি? আর কার কোনো সমস্যা? সমস্যা নাই মানে কারো কোনো, সবারই সমস্যা। খাবার খাইতে পারতেছি না, খাবার ঠিক মতো টাইম মতো পাইতেছি না, যেটা খাইতেছে ওটা তো হইতেছে না। এটা কি সমস্যা না? সাইফুল ভাই, এই প্রোগ্রামে সবাই আমার পচায়, কিন্তু আমি যে বিয়ের জন্য কোনো সিঙ্গেল মেয়ে পাই না, এটা কেউ বুঝতেই চায় না। ওকে, মিরুর কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমি একটা ব্যাচেলর ছেলে, আমি বাসা ভাড়া নিতে গেলে আমাকে বউ সারা বাসা ভাড়া দিতে চায় না। ওকে, শুধুমাত্র রুম ভাড়া নেওয়ার জন্য জীবন নষ্ট করা তো যাবে না। এখানে কোনো সমস্যা? আমার স্বাস্থ্য কমে না, এটাই আমার সমস্যা। শবনম ফারিয়া, মন খারাপ কেন? মিলু ভাই আর সাইফুল ভাইয়ের মতো আমারও সেম সমস্যা, কাছাকাছি আর কি। ওকে, সমস্যা কিভাবে নিজেদের মধ্যে সমাধান করা যায় ভাবছি। আমিন ভাই, আপনার কি সমস্যা, মন খারাপ কেন? আমার সমস্যা হচ্ছে এতগুলো সমস্যাবান লোকের সাথে থাকতে আমার নিজেরই সমস্যা মনে হচ্ছে। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি, প্রত্যেকের জীবনে নানা রকম সমস্যা আছে। আমি জানি সামনে যারা দেখছে দর্শকরা প্রত্যেকেই একটা করে সমস্যা বলার জন্য প্রস্তুত, কিন্তু আমি বলছি যার জীবনে যত সমস্যাই থাকুক, সব সমস্যার এখন একটাই সমাধান, একটাই ওষুধ। এই ওষুধে আপনার লাইফ হেল থেকে হবে হ্যাভেন। শুরু হচ্ছে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। সারাদিন বসে বসে দুঃখের গল্প বসে জীবনের লাভটি বলো, তোমাদের বিনোদন এনটিভি আয়োজনে হাসো এবার শুরু হলো। ফাটাফাটি বিনোদন ভরপুর সারাক্ষণ হাসো হাসো হাসো। সকলের সব রকম সমস্যার সমাধান আজকে আমরা করব। তার আগে আমাদের সামনে যারা যে সকল দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতি আমাদের অনেক অনেক ভালোবাসা। এখানে আমাদের তিনজন প্রিয় বিচারক রয়েছেন জীবন সংসারে জর্জরিত অভিনেতা তুষার খান, ফ্যামিলি ক্রাইসিসে থাকা অভিনেত্রী শবনম ফারিয়া, আর এদিকে রয়েছে দুনিয়ার বাদশা, ভয়ানক হামলায় মৃত্যুর মুখে আমিন খান। সবার সব সমস্যার সমাধান আজকে হবে। আমাদের প্রিয় দর্শকরা এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যায় পড়েছে সেটা হচ্ছে কম্বলের নিচ থেকে এই হাসো দেখতে হচ্ছে। সাউন্ড বাড়াবে কমাবে সব সময় কম্বলের নিচে, প্রচণ্ড শীত। আচ্ছা, এই যে কম্বলের নিচে বলছি, হ্যাঁ, কম্বলের নিচে শুরু হচ্ছে হাসো। আজকে কম্বলের নিচে হাসো। আচ্ছা, কম্বলের নিচে যে বললাম, আচ্ছা একটু আমাদের প্রিয় নায়কের অনেক ছবি রয়েছে, অভিনেত্রীর অনেক নাটক রয়েছে, টেলিফিল্ম রয়েছে, তুষার ভাইয়ের অনেক ফিল্ম রয়েছে। আমরা এখন একটা খেলা খেলবো, সেটা হচ্ছে কম্বলের নিচে, তারপর ছবির নাম বলবো। ওকে, দেখি আমাদের শুরুতে আমিন খানের। কম্বলের নিচে গোপন আস্তানা। কম্বলের নিচে গোপন আস্তানা। কম্বলের নিচে পাকা খেলোয়াড়। কম্বলের নিচে পাকা খেলোয়াড়, হ্যাঁ। কম্বলের নিচে মরণ কামড়। ওকে, কম্বলের নিচে রাঙাবো। ওকে, আমির ভাই আপনি কোনোটা যোগ করবেন? কম্বলের নিচে আপনার কোনো মুভি? কম্বলের নিচে মানে আমার কোনো মুভির নাম দিব? হ্যাঁ, এগুলো সব আপনার মুভির নাম। হ্যাঁ, বুঝতেছি না। কম্বলের নিচে ঢাকার কুতুব। হ্যাঁ, আর কোনোটা? না, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ওকে,
এবার শবনম ফারিয়ার জন্য আমি আগে বলিনি কম্বলের নিচে শবনম ফারিয়া এবার বলো শবনম ফারিয়া কম্বলের নিচে 4 বাডিজ কম্বলের নিচে ভারপ্রাপ্ত বউ। ওকে মিরু কম্বলের নিচে আনারকলি। কম্বলের নিচে লোকাল ডিরেক্টর। ওকে কম্বলের নিচে লোকাল ডিরেক্টর আমাদের জাহাঙ্গীর ভাই এবং মোস্তফা ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। এখানে আহারে জীবন যখন তুষার ভাইয়ের হ্যাঁ কম্বলের নিচে টাকা। কম্বলের নিচে টাকা তাই তো ভালো এটা ভালো। কম্বলের নিচে মহামিলন। এটা দারুণ এটা দারুণ। কম্বলের নিচে শয়তান মানুষ। কম্বলের নিচে শুভ বিবাহ। বাহ এটা দারুণ এইটা দারুণ কারণ এখন শীতকাল চলছে এখন চারিদিকে অনেক বিবাহ চলছে তো একটা আমাদের তিনজন বিচারকের জন্য জোরে একটা হাততালি আমাদের এই গ্রুমারদের জন্য জোরে একটা হাততালি হোক এদিকে কম্বলের নিচে আমাদের 3 বিচারক কিন্তু আমাদের টাসেলোর পোশাকে আমাদের 4 মেন্টর তাদের জন্য জোরে হাততালি এখানে নিজেদের টাকায় নিজেদের পোশাক কিনেছে আমাদের রাবার ব্যান্ড তাদের জন্য জোরে একটা হাততালি রাবার ব্যান্ডের সঙ্গে আমি আবুহেনা রনি আমার জন্য একটা হাততালি হোক প্রিয় দর্শক শীতের মধ্যে লড়াই জমে উঠেছে আমাদের যারা প্রতিযোগী তারা প্রত্যেকদিন ফাইট করছে এবং বলে রাখি এই পুরো সিজন জুড়ে যার পারফরমেন্স খুবই ভালো হবে এবং শেষ পর্যন্ত ফাইনালে যার পারফরমেন্স হবে মার্সেল ফ্রিজে রাখা সতেজ সবজির মতো টাটকা সে পাবে মার্সেলের তরফ থেকে 5 লক্ষ টাকা যার পারফরমেন্স হবে মার্সেল এইচডি টেলিভিশনের মতো ঝকঝকে তকতকে সে পাবে 3 লক্ষ টাকা এবং যার পারফরমেন্স হবে মার্সেল এসির মতো একেবারে কুল ঠান্ডা এবং সে যদি হয় সেকেন্ড রানার আপ তাকে মার্সেল দেবে 2 লক্ষ টাকা মার্সেল প্রত্যেক এপিসোডে পুরস্কার রেখেছে এই আজকের শীতে আজকে যেহেতু ফ্রাইডে আজকে যে এপিসোড উইনার হবে তাকে ফ্রাইডে দেওয়া হবে ফ্রাই প্যান তাহলে আর দেরি কেন চট্টগ্রাম থেকে ফাইট করতে আসছে আজকের এই মঞ্চে রাবেয়া জামান অ্যাঞ্জেলা আসসালামু আলাইকুম জাজেস মেন্টরস রাবার ব্যান্ড ফারি আপু একটা ইনফরমেশন দেই রান্নাটা আসলে ছেলেদের কাজ কারণ এটা কুকিং নট কুইন তুষার ভাই আমি যে বাসার কতটা আদরের সেটা না বললে বুঝবেন না এই তো সেদিন হাঁটতে গিয়ে চেয়ারের সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম আমার মা দৌড়ে এসে আগে চেয়ারটাকে তুললো ফারি আপু আজকালকার ছেলেরা কেমন দেখেন এই তো সেদিন আমার বয়ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করছে এই বলো না আমি কি তোমার জীবনে প্রথম অবশ্যই উফ আমি বুঝি না সব ছেলেরা কেন এই প্রশ্নটাই জিজ্ঞেস করে আজ আমি আমিন ভাইয়ের একটা গোপন কথা ফাঁস করব ফাঁস করো আমিন ভাই এক সুন্দরী মহিলা ডাক্তারকে হাত কেটে রক্ত দিয়ে প্রেমপত্র লিখলো প্রেমপত্রের নিচে লিখলো অবশ্যই জবাব দিও পিও পরদিন প্রেমপত্রের জবাব এলো তোমার রক্তের গ্রুপ এ পজিটিভ আয়রনের ঘাটতি আছে অবশ্যই কচু শাক খাবে আমাদের তুষার ভাই সেদিন ওপরওয়ালাকে বলছে হে ওপরওয়ালা 5-6 কোটি টাকা দাও আরামে জীবনটা কাটাই যেদিন যাব সব টাকা ফেরত দিয়ে দিব এই কথা শুনে উপর থেকে জবাব এলো টাকা রেডি ওপর এসে নিয়ে যা আমাদের বাবা মাদের সাইকোলজি আমি বুঝি না আমি বুঝি না এমনিতে তো ছেলেদের সাথে মিশতেই দেয় না আবার বিয়ের দিন খাট কিনে দেয় বিয়েতে তো খাট কিনে দেবে প্রচুর খাটাখাটনি হবে না আচ্ছা আবার খাটের উপর যেটা থাকে ওটার নাম কি দিয়েছে বালিশ না খাটের তোষক বিছানা এর নাম কেন বিছানা কারণ এটা হচ্ছে ছানা তৈরির কারখানা
ওকে, প্রথমেই বলবে আমিন ভাই। আমিন ভাইয়ের ওই যে গোপন খবর বললো না, গোপন আস্তানার নায়ক আমিন খান বলবে এবার। অ্যাঞ্জেলা, টু গুড। থ্যাংক ইউ। লট অফ থ্যাঙ্কস যে এত সুন্দর একটি পারফরমেন্স দেখিয়েছে প্রথমেই, অনেক এনজয় করেছি। আরেকটা থ্যাঙ্কস যে ফ্রিতে আমার রক্তে কী সমস্যা আছে তুমি জানিয়ে দিলে, কচু শাক বেশি করে খাবো এখানে। অনেক সুন্দর ছিল। আমার খুব ভালো লেগেছে যে একটা শো শুরু হচ্ছে প্রথম পারফর্মার এবং এরকম একটা হাসি মুখ, এটা দেখতেই ভালো লাগে। থ্যাংক ইউ। শবনম ফারিয়া। অ্যাঞ্জেলা ভালো ছিল, কম্পিটিশন কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে, সো আরও ভালো করতে হবে। বেস্ট অফ লাক। ওকে, তার মানে বুঝেছো তো, মানে শবনম ফারিয়া সে চাইছে যে তার দলের মেয়েগুলো যেন আরও প্রস্তুতি নেয়, বুঝেছো? ওকে, তুষার ভাই। অনেক সুইট ছিল তোমার এসে। আমার ওই যে আমিনকে নিয়ে যে একটা বলছিল যে গোপন কথা, ওই সময় তোমার এক্সপ্রেশনটা আমার অনেক ভালো লেগেছে। ওগুলো তো ভালো লাগবে। এবং এর পরের বার তুষারকে নিয়ে গোপন কথা বলবে, ঠিক আছে? এবং তুষার ভাই খুব কান খাড়া করেছিল যে বল বল বল। ওকে, খুব ভালো ছিল। প্রথম এপিসোডের থেকে অনেক বেশি ভালো ছিল, ঝরঝরে ছিল, অনেক ভালো ছিল। ওকে, তুষার ভাই গোপন কথা শুনতে চাই। ওই যে যেটা বললে না, ও উপরওয়ালা কি বললো যে টাকা, উপরওয়ালা হ্যাঁ টাকা চেয়েছে আরাম করে থাকার জন্য। ওকে, বললো যে টাকা রেডি এসে উপরে এসে নিয়ে যা। ওকে, আমি বলি এরকম না, উপরওয়ালা যে ভয়েসটা দিয়েছে সেটা হচ্ছে তুষার ভাই বললো সবাই আমাকে মোটা মোটা বলে খেপায়, আমার সহ্য হয় না। উপস্থাপক পর্যন্ত আমাকে নানা কথা বলে, আমাদের যে কস্টিউম ডিজাইনার ইথার সে পর্যন্ত পোশাক পাচ্ছে না। আমি আর থাকবো না, আল্লাহ আমারে উঠায় নাও। উপর থেকে ভয়েস আসলো, দড়ি নামাই দিলাম, নিজে পারলে উঠে আয়। ওকে অ্যাঞ্জেলা, দারুণ ছিল তোমার পারফরমেন্স, একবারে মার্সেল এলইডি টেলিভিশনের মতো ঝকঝকে তকতকে। একটা জোরে হাততালি। এই আসলে তোমার জন্য, যাও বসে পড়ো। প্রিয় দর্শক, কেবলমাত্র একটি পারফরমেন্স দেখলাম, প্রত্যেকে কিন্তু দ্বিতীয় পারফরমেন্স দিচ্ছে। আজকে যে এপিসোড উইনার হবে তার জন্য পুরস্কার থাকছে, আর প্রত্যেকের পারফরমেন্স শেষে, সবার পারফরমেন্স যখন শেষ হয়ে যাবে তখন এলিমিনেশন হবে, এপিসোড উইনাররা থাকবে পরের রাউন্ডে, যাবে আমাদের সঙ্গে। আমরা 1, 2, 3 পার করতে করতে একবারে 7-এ চলে এসেছি। লাকি 7। কে সেই লাকি ম্যান যে হবে এই হাস্য সিজন 7-এর উইনার? কে কে কে? এখন থেকে দর্শকদের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ওটা ভালো, ও ভালো, ও ভালো, এই জেলা থেকে ও জেলা, ও বিভাগ থেকে ও বিভাগ, সবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিভাগ থেকে পারফর্মার এনেছি, শেষ পর্যন্ত কে টিকে থাকে সেটা দেখবার জন্য আপনাদের প্রত্যেক পর্বই আমাদের সঙ্গে থাকতে হবে। আর এই মঞ্চে থাকবার জন্য এখন যাকে ডেকে নেব, সবাই রেডি? আসছে ফরিদপুর থেকে গোপাল কর্মকার। আসসালামু আলাইকুম দাদেস, রাবার ব্যান্ড সব ঠিকঠাক? রনি ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ তুষার ভাই, শুনেছিলাম ভাগ্যের চাকা নাকি ঘোরে, আমার যে অবস্থা মনে হতেছে আমারটা লিকই হয়ে গেছে। তো সেদিন গ্রুমিং হাউসে শাওনদাকে একটার পর একটা জোক দেখাচ্ছি, শাওনদা কেড়ে দিচ্ছে, আবার নতুন করে দেখাচ্ছি, শাওনদা কেড়ে দিচ্ছে, এভাবে একে একে 500 জোকস শাওনদাকে দেখাইলাম, শাওনদা সব কেড়ে দিল। আমি বললাম দাদা, আমি তো অনেক কষ্ট করে জোকসগুলো লিখছি দাদা, একটা জোক সিলেক্ট করার জন্য দাদা অনেক কষ্ট করতেছি দাদা। শাওনদা বলল, ভাই রে, আমিও চেষ্টা করতেছি তোর একটা জোক সিলেক্ট করার, কিন্তু পারতেছি না। আমি বললাম দাদা, আপনার চেষ্টা তো আমার চাইতেও খারাপ। আমিন ভাই, রনি ভাইয়ের বিষয়ে কিছু কথা বলি। সেদিন আমাদের রনি ভাই মেকআপ রুমে ফারিয়া আপুকে বলতেছে, ফারিয়া, আমি তোমাকে প্রপোজ করেছি, ভালো যদি নাই লাগে না করে দিতে পারতে। সেটাই, কিন্তু সোজা গিয়ে আমার বউকে বলার কি দরকার ছিল? তুষার ভাই, শুধু এখানেই শেষ না, সেদিন আমাদের রনি ভাইয়ের বউ তার নিজের ফোন থেকে রনি ভাইকে 10 থেকে 12টা ফোন দিল, রনি ভাই একবারও ফোন রিসিভ করলো না। তো ভাবি চালাকি করে পাশের বাসার ভাবির ফোন থেকে রনি ভাইকে ফোন দেওয়া মাত্রই রনি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম ভাবি, ভাই কি বাসা থেকে চলে গেছে? আমি ভাবি না, আমি তোমার বউ, শোনো অফিস থেকে আসার সময় বাজারটা নিয়ে এসো, আর শোনো ব্যথার ওষুধ আনতে ভুলো না। তো সেদিন আমাদের আমিন স্যার ফারিয়া আপুকে বলতেছে,
ওয়াও ফারিয়া, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। এটা শুনেই ফারিয়া আপু বললো, ওমা সত্যি তাই? তাও তো 3 দিন গোসল করি নাই। তো আমাদের শাওনদা প্রাণ যাই যাই অবস্থা, তো আমরা ক্যাম্পের সবাই মিলে শাওনদাকে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করলাম। তো হসপিটালে ডাক্তার সাহেব সকল প্রকার চেক আপ শেষ করে শাওনদাকে বলল, শাওন সাহেব আপনার তো 2 থেকে 3 মিনিটের মধ্যে পালস বন্ধ হয়ে যাবে। এই শুনে শাওনদা বলল, ডাক্তার সাহেব 2 মিনিট একটা বিড়ি খাওয়া যাবে না? অনেক দিন পরে আমার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা। তা গার্লফ্রেন্ডকে বললাম, আচ্ছা তোমার নাম্বারটা কি পাল্টে গেছে? তোমার গার্লফ্রেন্ড বললো, না এখনো 36ই আছে। ভাই আমি তার ফোন নাম্বারের কথা জিজ্ঞেস করেছিলাম। তো সেদিন আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তো আমাদের বন্ধু সবুজ এসে বলতেছে, দোস্ত তোরা কি শিলাকে চিনিস? আমি বললাম, আচ্ছা কোন শিলা? আরে শিলা, আমাদের স্কুলের বান্ধবী শিলা। আচ্ছা দক্ষিণ পাড়ার শিলা? আরে শিলার চিনবো না মানে? শিলা তো আমাদের বীরু ভাইয়ের সাথে প্রেম করতো, আর ওদের রুম টুম যা লাগে আমি ম্যানেজ করে দিতাম। তো বাদ দে সেই কথা, শিলার কি হয়েছে বল? আগামী শুক্রবার শিলার সাথে আমার বিয়ে। সবাইকে ওকে, এই কারণে আগে গোটাটা শুনে নিতে হয় নাকি? গোটাটা না শুনে আগেই যদি বলে ফেলেন তাহলে এরকম ঝামেলা হতেই পারে। গোটাটা শুনে নিয়েছে আমাদের 3 জন বিচারক। তুষার ভাই, গোপাল অনেক ভালো ছিল, কিন্তু আজকে কেন জানি তোমাকে আমার একটু মনে হচ্ছে তুমি আজকে একটু নার্ভাস। এর আগের দিন ছিল না। ভালো ছিল, অনেক ভালো ছিল। যে নার্ভাস সে কিন্তু বুঝতে পারেন তুমি কি নার্ভাস নাকি তুমি ঠিক আছো। আসলে বুঝতে পারতেছি না। না না ঠিক আছে। এই যে সব কথা শবনম ফারিয়াকে, রনি গিয়ে একবার শবনম ফারিয়াকে বললো, আমিন ভাই গিয়ে শবনম ফারিয়াকে বললো। ওকে, আমাদের এই গোটা সেটে আসলে বলার মতো একটাই জায়গা, শবনম ফারিয়া। একটা জোরে হাততালি। সব আপনাকে শুনতে হবে। হ্যাঁ গোপাল ভালো ছিল, হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেই যোগগুলো আপনি বলেছেন, আপনি যোগ বলার জন্য বলেছেন, এটাকে আরও অনেক সুন্দর করে বলা যেত, প্রেজেন্টেশনটা আরও ভালো হতে পারতো। আমার মনে হয় নেক্সট টাইম আপনি আসবেন একটু মাথায় রাখবেন, একটু রিল্যাক্স করে আপনি আরেকটু এনজয় করে বলেন, কারণ এখানে ভয়ের কিছু নাই। আপনি তো অলরেডি স্টেজের সাথে এখন ইউজ টু হয়ে যাওয়ার কথা, যেহেতু 2বার এসছেন। সো ভালো ছিল, কিন্তু এটা আরও ভালো হতে পারতো। আমি আশা করব যে নেক্সট টাইম যখন আসবেন এর চেয়ে ভালো হবে। গুছিয়ে বলতে হবে, হ্যাঁ একেবারে গুছিয়ে, সবাই যেন একেবারে আনন্দটা করে, রস একেবারে। হ্যাঁ ওকে, আমাদের নায়ক আমিন খান বলবে। গোপাল, গোপালকে দেখলেই আমার হাসি পায়। এত কিউট একটা চেহারা না, খুব মজা লাগে ওকে, একদম রসগোল্লার মতন। ভালো লেগেছে। আর বিয়ে তো করনি মনে হয় না? না না, তাহলে কি এরকম হাসি মুখ থাকে নাকি? তবে ওই যে মেয়ে যেটা পছন্দ করছো দেখে শুনে পছন্দ করো, নাহলে কিন্তু তোমার চাকা লিক হয়ে যাবে, পরে আর জীবন সামনের দিকে এগোবে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। পারফরমেন্সটা আরো বেটার চাই, নাহলে কিন্তু চাকা লিক হয়ে যাবে। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা, ওই যে ভাই তো বুঝে গেছে যে বিয়ে টিয়ে মনে হয় করনি, বিয়ে তো করনি। আচ্ছা শবনম ফারিয়া, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বলি বিয়ে টিয়ে, হ্যাঁ বিয়ে করেছে বলে বিয়ে করেনি, বিয়ে করেনি টিয়ে করেছে, টিয়েটা কি আসলে? বুঝি না, আবার বল। কাউকে জিজ্ঞেস করলেন যে বিয়ে টিয়ে করেছেন, বললো বিয়ে করিনি টিয়ে করেছি, এই টিয়েটা আসলে কি? এটা লজ্জার কি আছে বলেন? আপনার তো ওইটা আমি দেখেছি, কম্বলের তলে হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং আপনার এটা দেখেছি আমি, ভালো ছিল। বলেন টিয়েটা কি? টিয়েটা প্রেম টেম জাতীয় কিছু হবে হয়তো, বা ঠিকঠাক হয়ে গেছে, এখনো হয়নি। ওকে, এবার তুমি বলো টিয়ে করেছো কিনা? এখানে তো বিয়ে তারপর টিয়ে, তাই না? হ্যাঁ, বিয়ের পর যেটা হয় টিয়েও আগে করা যায়, টিয়ে আগে করা যায়, ও টিয়ে আগে করা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে হয় প্রেম হবে। আর যদি টিয়ে যদি পরে হয় বিয়ে টিয়ে, হ্যাঁ তাহলে বিয়ের পর যেটা হয় ওটা টিয়ে। বিয়ের পর কি হয়? যেটা হয় কি হয় আমরা ওকে, গোপাল কর্মকারের জন্য জোরে একটা হাততালি। যাই হোক, যেটা বুঝলাম যে ও খুব হাসি মুখের একটা ছেলে, ওর হাসি মুখটা যেন টিকে থাকে। ও যদি আমাদের মধ্যে টিকে থাকে, নিশ্চয়ই ওর হাসি মুখও টিকে থাকবে। আমাদের তরফ থেকে তোমার জন্য শুভকামনা থাকবে। ওকে, আমরা ফরিদপুর থেকে গোপাল কর্মকারকে ডেকে নিয়েছিলাম। ফরিদপুর থেকে আরেকটু আমরা সামনে যাব, শো একটু সামনে যাবে, ফরিদপুর থেকে একটু সামনে যাব, আর সামনে গেলেই খুলনা।
খুলনা খালিশপুর থেকে আসবে এবার তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম দাদাস, ভাই ব্রাদার্স, বাইরে একটু আমার দিকে দেখেন, বাইরে একটু দেখেন, রনি ভাই একটু দেখেন, আপু একটু দেখেন। জানি দেখার মতো কিছু নাই, এরপরেও এই চেহারা নিয়ে আমি একটা গার্লফ্রেন্ড পটাইছিলাম। যেহেতু গার্লফ্রেন্ড পটাইছি, এখন আমার এই ফেসটারে ঘষা মাজা করার জন্য আমি একটা ফেস ওয়াশ কিনলাম। আপু বিশ্বাস করেন, ফেস ওয়াশটা শেষ হওয়ার আগে আমার রিলেশন শেষ হয়ে গেছে। গার্লফ্রেন্ড পটানোর পর 3টা অবশ্য পালনীয় কাজ আছে। প্রথম কাজ, গার্লফ্রেন্ডে কোনো ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া। তো আমি সেই ফেস ওয়াশটা দিয়ে মুখ হাত ধুইলাম, ভালো করে রেডিও গেট আপ টেট আপ নিয়ে গেলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকছি, ওয়েটার আসছে, ওয়েটারের যে গেট আপ দেখে আমার মনে হইলো, স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের পাশে বসেন, আমি সার্ভ করি। এরপরে আসে রেস্টুরেন্টের সবচেয়ে বড় বম, দ্য মেনু কার্ড। আমার গার্লফ্রেন্ড আমার দিকে আগায় দিয়ে কয়, তুমি অর্ডার প্লেস করো। আমি ঠিক আছে, আমি মেনু কার্ডটা হাতে নিয়ে শুধু দেখতেছি, কারণ ওই নামগুলো যদি আমি পড়তে পারতাম আমার আইএলটিএস 6.5 স্কোর থাকতো। তো আমি নাম বাদ দিয়ে দাম দেখা শুরু করলাম। দেখতে দেখতে হঠাৎ সবচেয়ে কম দামি একটা, ওইটার এদিকে আসো, এটা নিয়ে আসো। 5 মিনিট পর যেটা আনছে সেটা পানি। তো আমি নিজের মান সম্মান রক্ষার জন্য আরেকটু মিডিল রেঞ্জের একটা জিনিস অর্ডার করা শুরু করলাম। আচ্ছা ভাই বিশ্বাস করেন, ও যেই জিনিসটা নিয়ে আইছে, আমার মা যদি ওই জায়গায় থাকতো কান্ডা ধরে এনে কত, তুই টাকা দিয়ে বাড়ি এইসব খাও, এ তো আমি ঘরে ভালো বানাই। কি সেটা? ভাই লেখা ছিল ম্যাশ পটেটোস, নিয়ে আসছে আলু ভর্তা। এরপরে দ্বিতীয় অবশ্য পালনীয় কাজ কি, গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে যাওয়া। রেস্টুরেন্ট থেকে নামছি, রিক্সা ডাক দেখছি, মামা এদিকে আসো। রিক্সাওয়ালা আইসে, গার্লফ্রেন্ড রিক্সায় উঠছে, আমি উঠতে যাবো, এর ভিতর মামা একবার আমার দিকে একবার তার দিকে, একবার আমার দিকে একবার তার দিকে। তাকে আফা আপনি তো দেখতে মাশাল্লাহ, তাই বলে রুচির এই দুর্ভিক্ষ। রিক্সাওয়ালার কনফিডেন্স দেখে আমার মনে হলো তারে বলি, ভাই আপনি পিছনে বসেন, আমি চালাই নিয়ে যাই। এরপরে তৃতীয় অবশ্য পালনীয় কাজ কি, গার্লফ্রেন্ডে শপিং করানো। আচ্ছা, যেটা আমার সামর্থ্যের বাইরে। তো আমি কি করলাম, ওই রিক্সায় করে গেলাম একটা শপিং মলে গেছি, একটা দোকানে ঢুকছি, বাবু তোমার কি লাগবে তুমি নেও, তুমি খালি পছন্দ করো আমি কিনে দেবো। দোকানদার কা, ভাই থামেন, আফা আপনি পছন্দ করেন না, বাই করুক, আপনার যে চয়েস। ভাইয়ের পছন্দ ভালো। তো আমার গার্লফ্রেন্ডের লগে আমার ব্রেকআপ কেমনে হলো জানেন? কেমনে? সেদিনকে দেখি আমার গার্লফ্রেন্ড আর তার নতুন বয়ফ্রেন্ড পার্কে একটা বেঞ্চে বসা। আচ্ছা, সময়টা ছিল রাত, আমি যে কাইল্লা, আমি তাকে দেখলেও তারা আমারে দেয় নাই। পরের দিন গার্লফ্রেন্ডে ডাকলাম, হ্যাঁ শোনো তুমি চলে যাও, জানি তোমার বিয়ে হবে, বিয়ে একদিন আমারও হবে, তবে আমি দোয়া করব যেন তোমার একটা ছেলে হয় আমার একটা মেয়ে হয়, তাদের বিয়ে দেবো, অথবা তোমার একটা মেয়ে হয় আমার একটা ছেলে হয়, তাইলেও তাদের বিয়ে দেবো, যে করেই হোক তোমার সন্তানের মুখ থেকে আব্বা ডাক শুনেই ছাড়বো। বাস্তবে এই চেহারায় যদিও গার্লফ্রেন্ড টেকেনি, কিন্তু আমি বলে রাখছি এই পারফরমেন্স দেখলে সব এক্সরা ঠিকই নক করবে। কোথায় তারেক মাহমুদ? একটা জোরে হাত তালি। নির্ভীক মনে হচ্ছে, একবার টেনশন ফ্রি, একবারে দারুণ, খুব ভালো লেগেছে। 3টা পয়েন্ট আমি মাথায় রাখলাম। আমাদের বিচারকদের কেমন লেগেছে আমিন ভাই? কথায় আছে না যে ডায়মন্ড অলওয়েজ কয়লার মধ্যে থাকে, সেখান থেকে খুঁজে বের করতে হয়। তুমি সেরকম একটা ডায়মন্ড আজকের অনুষ্ঠানের, মানে আমাদের মার্সেল হাসোর মধ্যে। এবং সত্যি তোমার পারফরমেন্স আজকে আমাদের পুরো স্টেজটাকে উজ্জ্বল করে তুলেছে, সুপার ছিল। থ্যাংক ইউ। শবনম ফারিয়া, ওয়াও, লা 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 রা 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 এটা আমাদেরই করতে হবে। হ্যাঁ আমাদের, উনি ভালোবাসা জানাবেন কিন্তু দূর থেকে, কারণ তার আছে বুক ভরা ভালোবাসা। তারেক খুব ভালো ছিল।
একটা জিনিস আমি আলাদাভাবে, এটা খুবই ব্যক্তিগত একটা পছন্দ আমার, যে যখন যোগগুলো হয় যে একটা ধরে মানে একটা সার্টেন টপিকের উপরে যখন অনেকগুলো যোগ থাকতে থাকে আর কি, কন্টিনিউ হতে থাকে একটা যোগ, সেই জিনিসটা আমি খুব এনজয় করি। বাট নর্মালি যেটা হয় বিভিন্ন যোগ নিয়ে একটার পর একটা, নর্মালি তো স্ট্যান্ড আপ কমেডি ওটাই হয়, কিন্তু ওই গাথামালা যে একটা জিনিস থাকে না, ওটা আমি পার্সোনালি খুব এনজয় করি, যেটা আপনার পারফরমেন্সে ছিল, খুব ভালো ছিল, স্মুথ ছিল, আপনি এনজয় করছিলেন, আমরাও এনজয় করছিলাম, ভেরি নাইস। তুষার ভাই? এক্সেলেন্ট পারফরমেন্স তারেক। আর ফারিয়া যেটা বলছিল আমি ওটা ভাবছিলাম বলবো, যে সেটা হচ্ছে ক্যারেক্টার ধরে রাখা। তুমি একটা ক্যারেক্টারে ছিলে এবং টোটালটা একটা ফিল্ম দেখছিলাম আর কি। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, খুব ভালো। একটা জোরে হাততালি হোক। তারেক ভাই, অনেক অনেক শুভকামনা থাকলো। নেক্সট এপিসোডে দেখা হবে এরকম দুর্দান্ত কোনো স্ক্রিপ্ট নিয়ে। থ্যাংক ইউ। যাক, ওখানটায় পূর্ণতা পেল, কারণ ওখানটায় 4 জন গ্রুমার আছে। আমি খুবভাবে মিস করছিলাম তারেককে। তারেক গিয়ে বসলো একবারে সেম কালারের মধ্যে সেম ডিজাইন। ওকে, আমরা আরও 2টি পারফরমেন্স দেখে নিয়েছি। ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পর আরও আকর্ষণ আপনাদের জন্য বাকি আছে। ওকে, একটু আগে খাওয়ার দাওয়ারের কথা বলছিল। আচ্ছা, আমি একটু আমাদের মেন্টরদের কাছে জানতে চাই। হ্যাঁ, এই যে বলে যে আপনি কি খাবেন, এটা নির্ভর করে কোথায় খাবেন তার উপর, তাই তো? আপনি কোথায় আছেন তার উপরই কিন্তু আপনারা মেনু ঠিক করেন। ইঙ্গিত কি দিতেছো সেটা বলো। সেটাই একটু জানতে চাচ্ছি, আগে কি ঠিক করো, মেনু না ভেনু? আগে ভেনু। ইশতিয়াক ভাই, আগে মেনু নাকি আগে ভেনু? ভেনু, ভেনু, সেম। আগে ভেনু। মানে আপনার ভেনু যদি ঠিকঠাক হয়, একটু শুনশান, একটু নিরাপদ, তারপর আপনি ঠিক করেন যে তাই তো, তাই তো। ঠিক এখানে আমাদের বিচারকরা সামনে এই কাগজটা দেখে ভাবে যে আজকে মেনুতে কি কি আছে, তারপর সেভাবে একটু নড়ে চড়ে বসে এবং নাম দেখেই তারা একটু প্রিপারেশন নেয়। ঠিক আছে, যে এবার কিছু একটা হতে চলেছে। 3 বিচারকদের জন্য একটা জোরে হাততালি হোক। মেনু আসবে, কিন্তু তার আগে আমাদেরকে যারা সুন্দরভাবে সাজিয়েছে, টাসেলের জন্য একটা হাততালি হোক। না না, আমরা তো জায়গা মতো যাওয়ার আগে একটু রেডি হতে হয় না? টাসেলও এলিট লাইফস্টাইল এবং 12 ক্লথের জন্য জোরে হাততালি। ওকে, মেনু কার্ড দেখা শেষ। মেনু কার্ডে এবার যে রয়েছে সে হচ্ছে আমাদের বরিশালের ছেলে, বরিশাল বাবুগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। রাবার ব্যান্ড রনি ভাই, তুষার ভাই, ইতিহাস সাক্ষী, একটা ছেলে সেলুন থেকে আইসা গোসল করলেও একটা মেয়ে কোনোদিন পার্লার থেকে আইসা মুখটা উধয় না। চীন আর জাপান এগিয়ে যাচ্ছে। আস্ক মি হোয়াই? কারণ ওদের নাক চ্যাপটা বলে আর নাক গলাইতে পারে না। আমিন ভাই সেদিন ডাক্তারের কাছে গেল, কপালটা ফুলে আলুর দম হয়ে গেল, চোখের নিচে কালসে হয়ে গেল, মুখ থেকে রক্ত বের হচ্ছে। ডাক্তার দেখে শুনে তারপরে বলল ফি লাগবে 500। 500? তাইলে তো 200 টাকা লস। কি বলতে চাও? আসলে বউ তো চাইছিল 300 টাকা। সমাজে 2 শ্রেণীর মানুষ সমস্যায় আছে। 1, যারা বিয়ে করে নাই, 2, যারা বিয়ে করছে। তা এই বিষয়টা আমি শিওর হইলাম, আমার পাশের এলাকার কাশেম ভাইরে জিজ্ঞেস করলাম, ভাই আপনি 2টা বউ নিয়ে কেন অশান্তিতে আছেন? আরে বলিস না, একটা বউ আমার সাইরা সইলে গেছে, আর একটা তো যেতেই চায় না। ম্যাডাম, বাসে সবসময় মহিলাদের সিটগুলো ড্রাইভারের পাশে থাকে, কারণ ড্রাইভার মনে করে সামনে বড় বিপদ হওয়ার সম্ভাবনা নয়, এর চেয়ে বড় বিপদ তো পাশেই লইছি। রনি ভাইকে সেদিন দেখলাম হাত পা ব্যান্ডেজ করা, তা জিজ্ঞাসা করলাম, ভাই এটা কিভাবে হইল? আরে বলিস না, ওদিন লিফটে উঠলাম, একটা মেয়ে বলল 2টা চাপ দেন তো। আমিন ভাই সেদিন লাঞ্চ করতেছে পুরা তরকারি দিয়ে, কিন্তু তারপরেও কোনো ঝগড়াও করতেছে না, বউকে কিছু বলতেছে না, কারণ বউ রান্না করার সময় বলেছিল সারো তরকারি পুড়ে যাবে, কিন্তু আমিন ভাই সারে নাই। That's all. Thank you everyone.
প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, আপনার হাজবেন্ড যদি আপনাকে নাও ছাড়ে, তরকারি বা রাইস কোনোটাই পুড়ে যাবে না যদি ব্যবহার করেন মার্সেল রাইস কুকার। অটোমেটিক রেডি হয়ে থাকবে। যেমন অটোমেটিক রেডি হয়ে আসছে আমাদের মুস্তাফিজুর রহমান ভাই। দারুণ লেগেছে, একটা জোরে হাততালি হোক। কেমন লেগেছে শুরুতে এই তুষার ভাই বলবেন। বরিশালের ভাষাটা একটু বের হয়ে আসে, ওটা আলাদা একটা বিষয় যোগ করে। ভালো ছিল, আমার কাছে ভালো লেগেছে। ভালো ছিল। শবনম ফারিয়া। মোস্তাফিজুর ভালো ছিল, কিন্তু রিল্যাক্স, কোনো তাড়াহুড়া নাই। আমরা এখানে এসেছি আপনাদের পারফরমেন্স দেখার জন্য, দর্শকরাও বসে আছে পারফরমেন্স দেখার জন্য। আপনারা এনজয় করবেন অ্যান্ড বলবেন। স্ট্যান্ড আপ কমেডির ব্যাপারটাই এরকম যে আপনি কতটা এনজয় করছেন তার উপরে অনেকখানি ডিপেন্ড করে দর্শক কতটা মানে এনজয় করবে। সো রিল্যাক্স, মানে আরও আপনি এনজয় করেন তাহলে আমরা আরও বেশি এনজয় করব, ঠিক আছে? মুস্তাফিজুর রহমান, এর আগে রনি ওকে ডেকেছিলে যে আমাদের ফাস্ট বোলারের সাথে তুলনা করে। ওর বলও যেমন সুইং করে, তোমার পারফরমেন্সও সুন্দর ছিল। আশা করবো নেক্সট এপিসোডে আরও সুন্দর করে ডেলিভারি দিবে, ঠিক আছে? ওকে, অল দ্য বেস্ট। মুস্তাফিজুর রহমান ভাই, আমি যদি ভুল না করি, আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম অডিশন বা ইয়েতে, আপনি সম্ভবত হানিফ সংকে। ওহো, একটা প্রতিভা একটু আপনাদের সামনে দেখাই। হ্যাঁ, আমিন ভাইয়ের আছে 10 নম্বর বিপদ সংকেত। যদি এই পতেঙ্গা যাও, কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, 10 নম্বর বিপদ সংকেত। আর 1 নম্বরে কি হানিফ সংকেত। হ্যাঁ, তো একটু হয়ে যাক। বিনোদনের এক তাৎপর্যপূর্ণ পরিবর্তন এসেছে। অতীতের বিনোদনের অনেকের আর অস্তিত্ব নেই, যদি অস্তিত্ব থাকে লোকজন নতুন ধরনের বিনোদন খুঁজতে আসে। আর এ কারণেই সাপের খেলা, পুতুল নাচ, যাত্রা, জারি গান, সারি গান, যেগুলো কপি অতীতের বিনোদনের একটা জনপ্রিয় মাধ্যম ছিল, আর সেই মাধ্যমগুলো এখন অনেকটাই হারিয়ে গিয়েছে আমাদের এই নতুন কালচারের কারণে। তারপরেও আমরা সবাই চেষ্টা করব এই বিনোদনগুলো ধরে রাখার এবং সামনে যাতে আমরা ভবিষ্যতে একটা আধুনিক প্রজন্ম গড়ে তোলার জন্য অতীতের এই বিনোদনগুলো ধরে রাখতে পারি। সবাই এজন্য সবাই আমরা আমাদের নিজেদের জন্য একটা জোরে হাতে তালি দেই প্লিজ। উনি যদি আমাদের স্টেজে আবার পারফর্ম করে, ইনশাল্লাহ করবে, তখন আমি এরকম একটা পারফরমেন্স চাই এইটাতে, ঠিক আছে? প্রপার পারফরমেন্স। জোরে হাততালি মুস্তাফিজ ভাইয়ের জন্য। আচ্ছা, মুস্তাফিজ ভাই যেমন দুর্দান্ত বল করে, বাংলাদেশের একজন অসাধারণ বলার। শুধু বলার দিয়ে কি টিম জেতানো সম্ভব? ব্যাটসম্যান তো লাগবে নাকি? অবশ্যই ব্যাটসম্যান আসবে, কিন্তু তার আগে বলি তার কারিশমাটা কোথায়। এটাকে বলছি পা পেট, কিন্তু ঘটনা পায়ে ঘটছে না, ঘটছে হাত দিয়ে। ঘটছে কোথায়? ঠিক পেটে। কিভাবে সেটা ঘটলে হাসতে হাসতে আপনার পেটে খিল লেগে যাবে, সেই পা পেট আসবে। কিন্তু তার আগে বলি, এই যে পুতুল নিয়ে খেলা। আচ্ছা আমিন ভাই, এই যে ছোটোবেলায় নিশ্চয়ই যে কাটা রাইফেল, আপনার সিনেমা কাল্লু মাস্তান, অনেক অস্ত্র ধরেছেন। ছোটোবেলায় কি আপনি এই খেলনা পিস্তল নিয়ে খেলতেন? প্রচুর। এই কারণে কেউ না কেউ আপনাকে বলেছে যে ছোটোবেলায় এইসব খেলনা পিস্তল ধরেছে, বড় হয়তো সত্যিকারের পিস্তল ধরবে, বলেছে? না, এটা বলেনি কখনো। এটা কখনো বলেনি। শবনম ফারিয়া, আপনি তো ছোটোবেলায় অনেক পুতুল নিয়ে খেলেছেন। না, আমি ওভাবে আসলে পুতুল নিয়ে খেলিনি, সত্যি। মিথ্যা বলেন না। না, আসলে আমি পুতুল নিয়ে ওরকম খেলিনি। ছোটবেলায় ছেলে পুতুল টুতুল নিয়ে খেলা? না, হাড়ি পাল্টাল নিয়ে অনেক খেলতাম। ওকে, তাহলে তো কি করে বলবো যে ছোটবেলায় হ্যাঁ খেলেছি পুতুল নিয়ে? ওকে, আমি তখন বলবো যে হ্যাঁ, বড় হয়েও সেই অভ্যাস বাদ যায়নি। না, সেটাও বলতে পারেন যে এখন আমি রান্না করি, কালকে আপনাকে রান্না করে খাওয়ালাম। ও হ্যাঁ, দারুণ ছিল। ওকে, রান্না এই যে বক করলাম, ওদিকে রান্নাটা যেন একটু ভালো হয়, সব কিছু যেন ঠিকঠাক হয়। আমার মনে হয় যে এতক্ষণে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এবার খেলতে আসছে এই মঞ্চে দুর্দান্ত একজন খেলোয়াড়, বলেছিলাম না ব্যাট করবে। আসছে ঢাকা সাভার থেকে স্বপ্নীল সোহেল। রসে ভরা রসিক রাজা আমার বুড়ো দাদু, করে না সে ছল চাতুরি, সাজে না তো সাধু। পাল্টে দিয়ে দেখো মজার কাণ্ড, উল্টে দিলে দাদু রসের ভাণ্ড। আমার দাদু রসের ভাণ্ড। ওকে, আমি একটু বলি, আমিন ভাইয়ের ছবি লন্ডো ভণ্ড। এই তোমরা কি ইয়েতে বাজাও? ইয়ে আমার বিয়েতে বাজাও, ঠিক আছে? অবশ্যই। এই তোকে না বলেছি এখানে নিয়ে আসবি না,
দাদু আমি তো নিয়ে আসছি হচ্ছে তোমাকে বললাম না ফারিয়া আপু আছে এখানে। ও তাই? এই ফারিয়া, নেড়া হয়েছ কেন? দাদু ওই দিকে না, এই দিকে। ফারিয়া, কাঁপছো কেন? দাদু দেখলেই কাঁপন আসে। দাদু ওকে, এ হচ্ছে আমার দাদু। দাদুর হচ্ছে সব সময় খুবই রোমান্টিক মানুষ, পোশাক দেখে বুঝতে পারছেন। আমার দাদুর নামটা আগে জেনে নেই। দাদু তোমার নাম কি? আমার নাম রসময়। রসময়। বাকিটা? বাকিটা গুপ্ত। ওকে, দেখতে পাচ্ছেন আমার দাদুর দুটা জিনিস ছোট না, দুটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তার মাথা। দাদুর একটা জিনিস বড়, সেটা কি? কি? তার নাক। হ্যাঁ। দাদুর একটা জিনিস খাঁটো আছে। কি সেটা? সেটা তার কান। কারণ দাদুর শোনায় সমস্যা। কি বললি? রনি ভাই একটা ধমক দেন তো। এই দাদু, আরো জোরে। দাদু ধমক দিচ্ছ কেন? আমি কি কানে শুনি না? ওই বুঝলাম। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো দাদু, তো তুমি তো তোমার ছোটবেলার একটু গল্প সবাইকে শোনাও। আর ছোটবেলায় 2 টাকা নিয়ে বাজারে যেতাম। আচ্ছা। তো এই 10টা মুরগি, 1 কাঁদি কলা, তারা 10 আলি ডিম নিয়ে বাড়িতে ফিরতাম। আচ্ছা। এখন তো আর সম্ভব না। কেন দাদু এখন সম্ভব না কেন? এখন জিনিসপত্রের দাম অনেক বাড়ছে সেই জন্য? আরে না না, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগাইছে। সিসি ক্যামেরা লাগাইছে। আচ্ছা, তা তুমি কি দাদুকেও এভাবে নিয়ে আসছিলে নাকি? আরে না না, তোর দাদুকে আমি ব্লাইন্ডেড করেছি। ব্লাইন্ডেড? হ্যাঁ, কানামাছি খেলছিলাম, চোখ বেঁধে দিয়েছে। তো যেতে যেতে হঠাৎ করে দেখি কি বড় বড় কি যেন, মানে বড় বড়? আরে আমার চেয়ে বড়, লম্বা। আচ্ছা, লম্বা। তো কি বুঝলা? বুঝলাম এটা তোর দাদি। আচ্ছা, সেটা আমার দাদি। তো তুমি কিভাবে বুঝলা? আরে কানামাছি খেলায় তো চোখ বেঁধে দেয়, হাত তো বাঁধে না। আচ্ছা, হাত বাঁধে না, খুব সুন্দর। তা তুমি যখন বুঝলা যে এটা দাদি, তখন তুমি তাকে ছেড়ে দাও নাই? আরে আমি তো ছেড়েই দিয়েছিলাম, সেই তো আমাকে ছাড়লো না। সেই যে ধরলো, তারপর তোর বাপ চাচারা 11 জন। মানে সেই যে ধরলার বাপ চাচারা 11 জন, তুমি কিছু করো নাই? না না, সুযোগ পেলাম কই? সুযোগই পাও নাই? আচ্ছা শোন, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন বাড়ি যেতে হবে কেন? তোর দাদি বলেছে আমি যেখানেই থাকি না কেন, রোমান্স শুরু হবে রাত 11টায়। এই ফারিয়া, ঠিক বলেছি না? তুই কিন্তু আমাকে ছেড়ে যেও না, বুঝলে? ফারিয়া, ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। তুমি যদি যাও চলে, ভালোবাসি না বলে যাও আমি মরিয়া। শগ্নং ফারিয়া, যেও না আমায় ছাড়িয়া। দাদু 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 দাদু, এই দাদু, দাদু শেষ। দাদু, বাতাস দিতে হবে। হ্যাঁ। দিলি তো আমার পরিকল্পনাটা নষ্ট করে। মানে পরিকল্পনা? কি পরিকল্পনা? আমি ভেবেছিলাম ফারিয়া আসবে, আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দেবে, তোর জন্য নষ্ট হয়ে গেল। ফারিয়া, নেক্সট টাইম ডার্লিং। ফারিয়া, হাঁচি দিয়েছ? আমি হাঁচি দিলে অন্যদিক দিয়ে বাতাস বেরিয়ে যায়, তখন ডাবল হাঁচি হয়। ফারিয়া, নেক্সট টাইম ডার্লিং, ওকে? থ্যাংক ইউ। প্রথমে একটু বলে রাখি যে এই কাজটা যে কতটা ডিফিকাল্ট। খুব 2টা ভয়েস করা,
তারপরে এরকম একটা বয়স্ক লোকের ভয়েস করা এবং নিজেরটা মেনটেন করা, এটা অনেক অনেক ডিফিকাল্ট। সেটার জন্য গলা এমন করতে হচ্ছে, তারপর নিজের ভয়েসটা ঠিক রাখতে হচ্ছে। সো আমার মনে হয় দুর্দান্ত হচ্ছে। ওকে দাদু, সালাম আলাইকুম। দাদু ওয়ালাইকুম আসসালাম। যাক, খুব ভালো লাগলো যে আমাদের অনুষ্ঠানে এসছেন। আপনার মতো একজন লোক, আপনার দোয়া থাকলে আমরা ভালো করবো নাকি? তোর নাম কি? আমার নাম রনি। কি? রনি। রনি কিসের খনি? রনি। আমি ভালো ছেলে, ভালো ছেলে। পুরো নাম কি? পুরা নাম আবু হেনা রনি। আচ্ছা, বাবু সোনার খনি? হ্যাঁ, জি জি। আমি একটু বলি, আমি খারাপ ছেলে না, আমি খুব ভালো ছেলে। এই পৃথিবীতে দুইজন ভালো মানুষ থাকলে তার একটা হচ্ছে আমি, আর একটা যে বিশ্বাস করে সে। আরেকটা দাদু, আপনি বিশ্বাস করেন তো? কি দুষ্ট, কি দুষ্ট। ওকে, একটা জোরে হাততালি। ওকে, আমাদের এই তিনজন বিচারকও নিশ্চয়ই বিশ্বাস করবে যে কাজটা অনেক কঠিন। এই কঠিন কাজটার পরেও সব কিছু মিলিয়ে এই পুতুলের সংসার কেমন ছিল? আমিন ভাই। স্বপ্নিল, এই স্টেজে যাদের পারফরমেন্স দেখার জন্য জাজরা ওয়েট করেন, বিশেষ করে আমি নিজেই ওয়েট করি, তার মধ্যে অন্যতম তোমার পারফরমেন্স। মানে সত্যি মানে মন ভরে যায় এইসব পারফরমেন্স দেখলে। কারণ বাংলাদেশে এই ধরনের পারফরমেন্স দেখা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি, এরকম ফাইনেস্ট পারফরমেন্স দেখা। আর আমি আজকে তোমার এই পুতুলটার দিকে তাকিয়েছিলাম, ওর জুতাটার দিকে বিশেষ করে অসাধারণ লাগছিল দেখে, এবং ওর মানে টাইমিংগুলো অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, অনেক এনজয় করেছি আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শবনম ফারিয়া। আমি যখন শুনেছি আজকে আপনি পারফর্ম করবেন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আই ওয়াজ ওয়েটিং টু ওয়াচ ইয়োর পারফরমেন্স। কিন্তু যেটা হয়েছে, আপনি প্রথম এপিসোডে আমার এক্সপেকটেশনকে এত উপরে নিয়ে গেছেন যে আপনার কাছে আমার এক্সপেকটেশন অনেক বেশি। সো আমি আই এক্সপেক্ট যে আপনার নেক্সট পারফরমেন্স আরও ভালো হবে। এটা ভালো ছিল, বাট আমার এক্সপেকটেশন যেহেতু হাই, আমি আরও ভালো চাই। আচ্ছা শবনম ফারিয়া, আসলে এই বয়সে এর চেয়ে বেশি এক্সপেক্ট করা কি ঠিক? এক্সপিরিয়েন্স বেশি তো, এই জন্যই তো এক্সপেকটেশনও বেশি। একটু জানতে চাই, সত্যি সত্যি একটু এই বয়সী লোক থেকে একটু সাবধান থাকতে হয়। বলে যে এই বুড়ো বয়সে ভীমরতি, সমস্যা হয় কি? এরকম সত্যি সমস্যা হয় কি? ডিস্টার্ব করে নাকি এই এজের? আমাকে? হ্যাঁ, কেউ লুক অ্যাট মাই ফেস। আমার ফেস কি অ্যাপ্রোচেবল ফেস? আমার হচ্ছে, আমি যদি না হাসি সবাই বলে, আমার এইটাকে একটা টার্ম দেয় যে রেস্টিং বিচ ফেস। আমাকে কখনো কেউ নিচ থেকে অ্যাপ্রোচ করে না, সেটা ছোট বড় মেজো কেউ না। নিচ থেকে করে না? না, আমাকে কখনো কোনো ছেলে অ্যাপ্রোচ করে না। নিচ থেকে না, উপর থেকে। নিচ থেকে। নিচ থেকে। এবার বলবে তুষার ভাই। প্রথমটা এত বেশি ভালো হয়ে গেছে, এইটা এক্সপেকটেশন অনেক হাই ছিল আমাদের, কিন্তু তারপরেও খুবই ভালো ছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি হোক। ওকে, আমাদের এই রাউন্ডে একটার পর একটা পারফর্মার যখন এসছে, আমাদের এক্সপেকটেশন আজকে আস্তে আস্তে হাই হয়ে গেছে। তাহলে শেষের দিকে জমজমাট কিছু কি থাকবে? অবশ্যই থাকবে। এই এপিসোডে ফলাফল জানাবো কে আজকের এপিসোড উইনার হয়ে মার্সেলের পুরস্কার জিতে নেবে। সেই সাথে একটি স্পেশাল পারফরমেন্স থাকবে আপনাদের জন্য। ওকে, এই পর্বের প্রত্যেকটি পার্টিসিপেন্ট পারফরমেন্স দিয়ে ফেলেছে। তাহলে এবার কি থাকছে? এবার একটি গেস্ট পারফরমেন্স থাকছে। আমার এত ভালো লাগছে এই বিষয়টা। কেন? কারণটা হচ্ছে যে এই যে আমরা ফান করি, গান করি, এগুলো তো আমরা একদিনে শিখিনি, আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। এবং ছোটোবেলায় যখন বাসায় গেস্ট আসতো, মানে বাবার বাড়ির গেস্ট আসতে বাবা ডেকে, আয় গেস্ট আসছে, একটু গান করে শোনাতো, যা পারি তাই, ওকে ইয়ে কর, নাচ দেখাতো, আবার নাচছি। আবার কবিতা বলে, আমার ছেলে খুব ভালো কবিতা বলে, এই বলতো আজকে একটু খারাপ হচ্ছে, অন্যদিন দারুণ করে। গেস্টের সামনে নানা রকম মানে প্রশংসা করে। আমি নিজে অবাক হই যে আমাকে নিয়ে বলছে। আজকে সেটার একটা রিভেঞ্জ হচ্ছে যে গেস্টের সামনে আমি পারফরমেন্স করব না, গেস্ট আসবে এবং গেস্ট নিজেই পারফর্ম করবে। কে আসবে সেই গেস্ট? হাসো সিজন 2 এর আমিন ভাইয়ের ছবি হৃদয়ের বন্ধন, আর সে হচ্ছে এমদাদুল হক হৃদয়। আসসালামু আলাইকুম।
কি অবস্থা সবার? বহুদিন পরে আবার সেই পুরনো মঞ্চে, সঙ্গে কিছু আপন মানুষ, সহকর্মী, সহযোদ্ধা, স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই মানুষগুলোর সাথে দেখা হইলেই বারবার স্ট্যান্ড আপ কমেডি নিয়েই কথা বলতে ইচ্ছা করে। তাই আজকেও দুটো কথা হোক স্ট্যান্ড আপ কমেডি নিয়েই। আমরা স্ট্যান্ড আপ কমেডিয়ানরা মাঝে মাঝে টেলিভিশনের নানা আয়োজনে হোস্ট কিংবা গেস্ট হিসেবে আসি, যার কারণে রাস্তাঘাটে মানুষজনের সাথে দেখা হইলে তারা আমাদেরকে খুব আন্তরিকভাবে গ্রহণ করে। মাঝে মাঝে দুই একটা সেলফি টেলফি তুলতে চায়, ব্যাপারটা আমাদের ভাল লাগে, মন থেকে একটা শান্তি লাগে। তা আমি একদিন রাস্তার এক পাশে দাঁড়ায় আছি, দেখি অপোজিট থেকে একজন আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আমার খুব ভাল লাগতেছে, আমার মনে হচ্ছে সে একটু আমার সাথে কথা বলতে আসবে, ছবি টবি তুলতে চাবে, কিন্তু আসে না। তা আমি চিন্তা করলাম আচ্ছা তার মনে হয় লজ্জা লাগতেছে, আমি একটু ওয়েট করি। কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরও সে আসে না। এক পর্যায়ে আমি চিন্তা করলাম তার সাথে আমার ভাব দেখায় কোনো লাভ নাই, আমি নিজে যাব তার সাথে ছবি তুলতে। আমি পকেট থেকে ফোন বাইর করে তার কাছে গেছি, সে সঙ্গে সঙ্গে একটা ছুরি বাইর করে কয় হতচ্ছাড়া যা আছে বাইর কর। এবার বুঝলাম যে না, এইরকম নিজে নিজে আগায় যাওয়া যাবে না। এরপর থেকে সতর্ক হয়ে গেছি। আমি একটা শো করতে গেছি, অডিটোরিয়ামের বাইরে দাঁড়ায় আছি, দূর থেকে একজন এক দৃষ্টিতে তাকায় আছে। এইবার আমি আর যাব না, চুপচাপ দাঁড়ায় আছি, সে তাকায় আছে, আমি যাই না। এক পর্যায়ে আমার ওয়াশরুমে যাইতে হবে, আমি ওয়াশরুমে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতেছি। হঠাৎ করে দেখি পাশে এসে সেই লোক প্রকৃতির ডাকে সাড়া দিতেছে। সে আমার দিকে তাকায় বলে, ভাই আমি আপনারা চিনছি, আপনি হৃদয় ভাই না? আমি তারে জাস্ট একটা কথা বলছি, মুখটা দেখা চিনা উচিত ছিল। আপনারা কেউ ভুল বুঝছেন না, সে আসলে আমার গায়ের টি শার্টটা দেখছিল, এটার উপরে লেখা ছিল প্রাউড টু বি আ স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? এভাবেই কোনো একটা রিস্কি জোকের পরে জাস্ট একটা লাইন যোগ করতে হয়, শুধুমাত্র এডিটে কাটা পড়া থেকে বাঁচার জন্য। দেখেন আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এই যে স্ট্যান্ড আপ কমেডি করেন, এত লাফটার ম্যাটেরিয়াল পান কই, এত জোক পান কই? তা আমি তাদেরকে বলি, দেখেন আমরা আমাদের আশপাশের মানুষজনের জীবন থেকেই এগুলা পাই। কারণ আমাদের এখানকার মানুষজন এত ফর্মাল সফিস্টিকেটেড না, তারা খুব ইন্টারেস্টিং, খুবই আনপ্রেডিক্টেবল। আপনি যে কোনো কথা বলার পরে কি উত্তর আসবে সেটা আপনি আগে থেকে ভাবতে পারবেন না। আপনি ধরেন একটা মানুষকে টানা 6টা মেসেজ করছেন, সে মেসেজটা সিন করে ফালায় রাখছে। এইরকম পরিস্থিতিতে পৃথিবীর অন্যান্য জায়গায় সফিস্টিকেটেড লোক উত্তর দিবে, ইউ মাইট বি বিজি, প্লিজ নক মি হোয়েন ইউ গেট ফ্রি। আর আমরা কি বলবো? সুখে থেকো, ভালো থেকো, আর পারলে এবারে ব্লক করে দিও। একটা ইংলিশ মিউজিক ভিডিও আছে, মিউজিক ভিডিওটার নাম হচ্ছে ইউ কান্ট অ্যাক্ট উইথ মি। এইটা যদি আমাদের এখানে হইতো তাহলে নাম কি হইতো? নাটক কম করো প্রিয়। তো আমি গতকালকে যখন এই পারফরমেন্সের জন্য স্ক্রিপ্ট লিখতে বসছি, তখন গুগলে যায় লিখছি ক্যান ইউ গিভ মি সাম ফানি জোকস। গুগল রিপ্লাই দিছে, তুই কি আবার এনটিভিতে গেস্ট পারফরমেন্স করতে চাইতেছ? তো এই ধরনের ঘটনা আমি প্রায়ই বলি। এরপরে আবার গুগলে যায় লিখছি যে হ্যাঁ যাইতেছি, তুমি আমারে কয়েকটা ফানি জোক দাও। গুগল রিপ্লাই দিছে, ভাই তোর আগে সবাই আমার থেকে জোক দিছে, এখন আমিও খুঁজতেছি, পাইলে আমারও দুই একটা দিস। এইটুকু পর্যন্ত ঠিক আছে। এরপরে করছে অ্যাডভান্সড ঘটনা। আমি চিন্তা করলাম গুগলের সাথে হবে না, এখন আমাকে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করতে হবে, আমি এআই ইউজ করব। আমি চলে গেছি চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটি কোনো কিছুতে না করে না। তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে বলছি যে কালকে এনটিভিতে আমার গেস্ট পারফরমেন্স আছে, আমার 10টা যোগ দাও। সে বলছে 10টা কেন, আমি তোমার 100টা যোগ দিতে পারবো। তবে তার আগে একটু বলে রাখি, আগের রাউন্ডে যারা বাদ পড়ছিল তারা আমার থেকেই যোগ দিছিল। দেখেন আমরা শুধু আমাদের এখনকার জীবনে যে এই ধরনের রসদ পাইতেছি তা না, আমরা ছোটবেলার থেকে এটা পায়ে আসছি। আমি যখন ইউনিভার্সিটি লাইফে, তখন আমার বন্ধুবান্ধব মেসে থাকতো, প্রত্যেকদিন বুয়ার সাথে তাদের ঝগড়া, প্রতিদিনের ঝগড়া এক একটা স্ট্যান্ড আপ কমেডির স্ক্রিপ্ট। খাবার দাবার ভাল লাগে না, রান্না ভালো না হইলে বুয়া বলে এই তোদেরকে আমি খাইতে দিব না। ঝগড়াঝাটি বুয়ার দ্বারা তারা ডমিনেটেড। তো একদিন সকালবেলা বুয়া রুটি বানাইছে, খাইতে বসে তারা বলতেছে বুয়া রুটি তো শক্ত হয়েছে। বুয়া গেছে মেজাজ খারাপ হয়ে, আমি রুটি বানাইছি আর তোরা বলো রুটি শক্ত হয়েছে। বুয়া যায় রাগ কইরা 3 জনের মাইরা মাথা ফাটায় ফেলাইছে। এবার পুলিশ আসছে, আপনি রাগ কইরা 3 জনের মাথা ফাটায় ফেলাইছেন, রুটি শক্ত হয়েছে বলছে দেখা। মাথাটা কি দিয়া ফাটাইলেন? কেন? রুটি দিয়া। আমরা মাঝে মাঝে স্ক্রিপ্ট লিখতে গিয়া নানান ধরনের গল্প ঘুরে পেঁচে আবার নতুন করে রিফর্ম করে বলার চেষ্টা করি। এই পারফরমেন্সটার আগে একজন পার্টিসিপেন্ট আমার কাছে আসছে, এসে বলতেছে ভাই আপনার একটা জোক শোনাই, খুব মজার জোক, এই জোকটা আমি আজকের এপিসোডে বলতে চাই, আপনি একটু বলেন এটা বলবো নাকি। সে খুব মজা নিয়ে জোকটা বলছে। তাই আমি বলছি দেখ এই জোকটা মজার আছে কিন্তু অনেক পুরনো,
তুই এই জোকটা এইভাবে বলিস না, তুই একটু জোকটারে ঘুরায় বল। তোরে 1 ঘন্টা সময় দিলাম, তুই যা জোকটারে একটু ঘুরায় নিয়ে আয়। 1 ঘন্টা পরে সে আসছে, আচ্ছা হুবহু ওই জোকটাই বলছে। আমি বলি, আরে তোরে কি বললাম, কি করলি? আরে ভাই জোকটারে এতটাই ঘুরাইছি যে আবার আগের জায়গায় ফেরত আসছে। যেমনটা বলেছিলাম, আপন মঞ্চে আপন করে আবার স্ট্যান্ড আপ কমেডি নিয়েই কথা। এই স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যতই কথা বলি, যতদিন ক্যারিয়ার চলবে, যতদিন আমাদের এই যুদ্ধ চলবে, ততদিন কথা হইতেই থাকবে। যা সবশেষে 2টা কথা বলতে চাই। আপনারা সবাই কি জানেন এই মুহূর্তে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রায় 500 বিলিয়ন মানুষ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতেছে। গোটা পৃথিবী এখন গবেষণা করতেছে কিভাবে একটু ভালো থাকা যায়, একটু হাসি মুখে বাঁচা যায়। ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে বসে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কলম হাতে কিংবা কিবোর্ডের কিপ্যাড হাতে স্ক্রিপ্ট লিখে যাচ্ছে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আমি এই প্রাউড টিমের খুব ছোট্ট একজন সদস্য। ভুল কিছু বললে মাফ করে দিয়েন, তবে সবশেষে আর 2টা কথা বলতে চাই। স্ট্যান্ড আপ কমেডিয়ানের কলমের জোরে আর কথার ধারে ভালো থাকুক গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ভালো থাকুক সবাইকে ভালো রাখার চেষ্টা। থ্যাংক ইউ। এবং বাংলাদেশে এই স্ট্যান্ড আপ কমেডি দিয়ে ভালো রাখার চেষ্টার নামে মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। আমিন ভাই, আপনার যে ইচ্ছেটা ছিল যে এবার স্ট্যান্ড আপে ভরে যাবে হাসো সিজন 7 এর মঞ্চ, স্ট্যান্ড আপ কমেডিয়ান এমদাদুল হক হৃদয় জয় করা পারফরমেন্স দিয়েছে। আসলে আমরা চাচ্ছি এই হৃদয় ভরা পারফরমেন্স করলো, এই ধরনের পারফর্মারই খুঁজছি আমরা, যে কথা বলবে নর্মাল কিন্তু আমরা হাসবো। শুধু আমরা না, অডিয়েন্স যারা দেখছে অনুষ্ঠান বা সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা দেখছে সবাই যেন এনজয় করে এবং প্রত্যেকে যেন প্রত্যেকের লাইফের ঘটনার সাথে রিলেট করতে পারে। হ্যাঁ, সেই জিনিসটা আমরা খুঁজছি এবং হৃদয় যে পারফরমেন্সটা দেখালো আজকে আমাদের সবাইকে, ঠিক তারই একটা প্রতিচ্ছবি। অনেক সুন্দর ছিল হৃদয়, অনেক সুন্দর ছিল। ফারিয়া, আপনি তো ছিলেন না হাসো সিজন 2 এর, সে একজন ফাইনালিস্ট এবং এর বাইরেও আমাদের সাথে আমরা যে কোনো জায়গায় শো করি, আমরা একসাথে পারফর্ম করি এবং আমাদের বেস্ট একজন সোলজার এমদাদুল হক হৃদয়। না, ভালো ছিল, উনি তো এনজয় করছিল যেটা করছে, যেটা আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের জন্য আপনারা যে এই জিনিসটা করেছেন যে আগে যারা পারফর্মার ছিল তারা প্রতি পর্বে একজন এসে পারফর্ম করে, এটা কিন্তু এখন যারা কন্টেস্টেন্ট তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি শেখার, যে ওনারা কিভাবে পারফর্ম করে, কিভাবে থ্রো করে বা কিভাবে নিজেরা এনজয় করে, স্টেজটাকে ইউজ করে। সো এটা খুবই ভালো একটা উদ্যোগ, আর উনি তো খুবই ভালো ছিল। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডিতে সব জায়গায় আমি দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড পুরুষরা এগিয়ে এবং পুরুষরাই স্ট্যান্ড আপ কমেডি করে, মেয়েরা হাতে গোনা ওয়ার্ল্ড ফেমাস খুবই কম। মেয়েদের কি স্ট্যান্ড আপ হয় না? মানে স্ট্যান্ড আপটা কি আসলে না না, অ্যাকচুয়ালি এটা না, মেয়েরাও এখন অনেক স্ট্যান্ড আপ কমেডি করে, আপনি একটু ইউটিউবে গেলে দেখবেন। কিন্তু আমাদের দেশে ওভাবে মেয়েরা একটু কম করে, আমাদের দেশে বরঞ্চ আমি বলবো একটু কম অন্যান্য দেশের তুলনায়। আমাদের পাশের দেশেও কিন্তু অনেক মেয়ে হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, আমাদের দেশে তুলনামূলক একটু কম। তুষার ভাই, ও বা ওদের ব্যাপারে কিছু বলার থাকে না, ও তো সিজন 2-র ফাইনালিস্ট ছিল, তারপরে গত সিজনেও পারফরমেন্স করেছে, তার আগেটাও করেছে। এবং আসলে আমরা যখন শুনি যে আজকে একজন গেস্ট পারফর্মার আছে এবং পুরানোদের মধ্যে কেউ একজন, তখন ওয়েট করি আচ্ছা সব শেষ হোক। ওই সময়টা 5 জন বা 6 জন যারা থাকে ওই সময়টা আমাদেরও একটা টেনশন কাজ করে, কি করে লিখতে হবে। এখন হচ্ছে রিল্যাক্স ওর পারফরমেন্স দেখা, এবং সেটা হচ্ছিল মনটা ভরে দিয়ে গেছে। এবং ওই যে অপেক্ষা করে একটা ওই যে বলে যে এডিটে, হ্যাঁ, তো ওরকম মানে বিষয়টা থাকে যে আচ্ছা কি হচ্ছে, ও আচ্ছা ওকে ওকে। তা আমি বোধহয় অনেক মানে কমপ্লিকেটেড করে বলছি, না না, কিন্তু বিষয়টা হচ্ছিল খুব ভালো ছিল রে, খুব এনজয় করছি। থ্যাংক ইউ। অসাধারণ যে আমরা স্ট্যান্ড আপ কমেডি করছি এখানে, স্ট্যান্ড আপ কমেডি নিয়েই অসাধারণ একটি স্ক্রিপ্ট, সেটা বলেছে দুর্দান্ত। স্ট্যান্ড আপ কমেডি কি? স্ট্যান্ড আপ কমেডি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে স্ট্যান্ড আপ হয়ে কমেডি করা। তাহলে স্ট্যান্ড আপ কমেডিয়ান কারা? যারা কমেডি করে দাঁড়াতে চায়,
ওরাই হলো স্ট্যান্ড আপ কমেডিয়ান। একটা জোরে হাত তালি। ওকে, আমরা কমেডি করছি যেন আপনাদের মন ভালো থাকে আর আমরা নিজেরা যেন দাঁড়াতে পারি। অসম্ভব সুন্দর হয়েছে এমদাদুল হক হৃদয়, একটা জোরে হাততালি। ওকে, আমাদের গেস্ট পারফর্মার এমদাদুল হক হৃদয়ের পারফরমেন্স শেষ, কিন্তু আজকে যে 5 জন পারফর্মার হৃদয় জয় করেছে আমাদের বিচারকদের, সেই পাবে আজকে মার্সেলের তরফ থেকে পুরস্কার। প্লিজ 5 জনকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করি। এই ছিল 5 জন প্রতিযোগী। আমি আবার একটু রিকল করে দিতে চাই, ফরিদপুর থেকে গোপাল কর্মকার, চট্টগ্রাম থেকে অ্যাঞ্জেলা, বরিশাল বাবুগঞ্জ থেকে মুস্তাফিজুর রহমান ভাই, খুলনা খালিশপুর থেকে তারেক মাহমুদ এবং সাভার থেকে স্বপ্নিল। ইয়েস রনি, আর অপেক্ষায় না রাখি সবাইকে। হ্যাঁ, সবাই টেনশন আছে, বুঝতে পারছি যে কারণ সবাই অলমোস্ট যেহেতু সেকেন্ড রাউন্ড সবাই তাদের বেস্টটা দেবার চেষ্টা করেছে এবং সবাই বেস্টটাই দিয়েছে। সবার পারফরমেন্সে আমরা সবাই এনজয় করেছি। তবে আজকে বেস্ট পারফর্মার হচ্ছে তারেক মাহমুদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইমদাদুল হক হৃদয়ের কথা ধরে আমি শুধু বলতে চাই যে আপনাদেরকে ভালো রাখার যে চেষ্টাটা, এটা আমাদের হৃদয় থেকে আসে। আমরা আমাদের বিন্দু মাত্র কোনো ঘাটতি রাখি না আপনাদেরকে ভালো রাখবার জন্য। হ্যাঁ, হয়তো একটু মাঝে মাঝে একটু এলোমেলো হয়, কন্টেন্ট সবসময় একবারে ঠিকঠাক হয় না, কিন্তু আমাদের চেষ্টায় কোনো ত্রুটি থাকে না কখনো। ওকে, একটা জোরে হাততালি হোক। আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 হাজির হব আপনাদের সামনে যে শো নিয়ে, যার নাম মার্সেল প্রেজেন্টস হা শো সিজন 7।